পশ্চিমবঙ্গের রাজনীতিতে গত এক দশকে যদি এমন কোনো নেতার নাম বলতে হয় যার রাজনৈতিক জীবন নাটক, আবেগ, উচ্চাকাঙ্ক্ষা, ভুল হিসাব আর প্রত্যাবর্তনের মিশেলে তৈরি, তাহলে সেই তালিকায় উপরের দিকেই থাকবে রাজীব ব্যানার্জির নাম। একসময় মমতা ব্যানার্জি সরকারের পরিষ্কার ভাবমূর্তির মন্ত্রী হিসেবে ছিলেন তিনি। প্রশাসনিক দক্ষতা, শান্ত স্বভাব এবং সংগঠনের ওপরে দখলের জন্য তৃণমূল কংগ্রেসের অন্দরে তার গ্রহণযোগ্যতা ছিল যথেষ্ট। কিন্তু কয়েক বছরের মধ্যেই সেই নেতাই হয়ে উঠলেন বাংলার দলবদল যুগের অন্যতম মুখ, রাজীব ব্যানার্জি। রাজনৈতিক যাত্রা শুধু একজন দলের নেতা বা তার দল পরিবর্তনের গল্প নয়, এই কাহিনী আসলে বাংলার রাজনীতির পরিবর্তনের চরিত্রের একটা প্রতিচ্ছবি, যেখানে ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা, সংগঠনের আভ্যন্তরীণ দ্বন্দ্ব, ক্ষমতার সমীকরণ এবং নির্বাচনী হাওয়ার ওপরে নির্ভর করে রাজনৈতিক সিদ্ধান্ত বদলে যায় মুহূর্তে মুহূর্তে। হাওড়ার ডোমজুর কেন্দ্র থেকে উঠে আসা রাজীব ব্যানার্জি দীর্ঘদিন ধরে নিজেকে একজন মাটির কাছাকাছি থাকা নেতা হিসেবেই তুলে ধরেছিলেন। এলাকার মানুষের সঙ্গে তার যোগাযোগ ছিল সরাসরি। তিনি ছিলেন সেই ধরনের নেতা যিনি বড় বড় বক্তৃতার বদলে প্রশাসনিক কাজে গুরুত্ব দিতে পছন্দ করতেন। সেচ দপ্তর থেকে বন দপ্তর, বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলেছেন তিনি। বিভিন্ন সময় বিশেষ করে বনমন্ত্রী হিসেবে তার কাজ নিয়ে বহু মহলেই প্রশংসা হয়েছিল। তৃণমূল কংগ্রেস যখন বাংলার রাজনীতিতে নিজেদের শক্ত ঘাঁটি তৈরি করছে, তখন রাজীব ব্যানার্জি ছিলেন দলের অন্যতম নির্ভরযোগ্য মুখ। মমতা ব্যানার্জির আস্থাভাজন হিসেবেও পরিচিত ছিলেন তিনি। কিন্তু রাজনীতির অন্দরমহলের পরিস্থিতি বদলাতে শুরু করে 2019 সালের লোকসভা নির্বাচনের পর। সেই নির্বাচনে বিজেপির উত্থান তৃণমূলকে একটা বড় ধাক্কা দেয়। বাংলায় বিজেপি দ্রুত শক্তি বাড়াতে শুরু করে, আর এই সময় দলের ভেতরে নতুন ক্ষমতার কেন্দ্র তৈরি হতে থাকে। অভিষেক ব্যানার্জির গুরুত্ব বাড়তে থাকে। একই সঙ্গে নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর এবং তার সংস্থা আইপ্যাকের প্রভাবও বাড়তে শুরু করে। দলের বহু পুরনো নেতা মনে করতে শুরু করেন যে তাদের গুরুত্ব কমে যাচ্ছে। জেলা স্তরের সিদ্ধান্তেও বাইরের হস্তক্ষেপ বাড়ছে বলে অভিযোগ করতে থাকে। রাজীব ব্যানার্জিও ধীরে ধীরে অসন্তোষ প্রকাশ করতে শুরু করেন। প্রথম দিকে তিনি সরাসরি কিছু বলেননি, কিন্তু 2020 সালের শেষের দিকে তার বক্তব্যে ক্ষোভ স্পষ্ট হতে শুরু করে। কখনো তিনি তোষামত সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন, কখনো বলেছেন দলে গণতান্ত্রিক পরিবেশ কমে যাচ্ছে। তিনি একাধিক মন্ত্রিসভার বৈঠকেও অনুপস্থিত ছিলেন। রাজনৈতিক মহল বুঝতে শুরু করেছিল যে একটা বড় কিছু ঘটতে চলেছে। এই সময় আরেকটি বড় ঘটনা রাজনীতির সমীকরণকে একেবারে বদলে দেয়। শুভেন্দু অধিকারীর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান। শুভেন্দুর প্রস্থান শুধু একটি দলবদল ছিল না, সেটি ছিল তৃণমূলের বিরুদ্ধে বড় রাজনৈতিক বার্তা। বিজেপি তখন বিশ্বাস করতে শুরু করেছে যে 2021 সালের বিধানসভা নির্বাচনে তারা বাংলায় ক্ষমতায় আসতে পারে। আর এই আবহে রাজীব ব্যানার্জির মতো নেতাদের ওপর বিজেপির নজর ছিল স্বাভাবিক ব্যাপার। বিজেপি চাইছিল তৃণমূলের ভেতরে অসন্তুষ্ট নেতাদেরকে নিজের দলে টানতে। আর অন্যদিকে তৃণমূলের বহু নেতাও মনে করতে শুরু করেছিলেন যে রাজনৈতিক ভবিষ্যৎ হয়তো বিজেপির সঙ্গেই বেশি নিরাপদ। অবশেষে 2021 সালের জানুয়ারিতে নাটকীয় মোড় আসে। রাজীব ব্যানার্জি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। সেই সময়কার একটি ছবি আজও বাংলার রাজনীতিতে আলোচিত। বিধানসভা ছাড়ার সময় তার হাতে ছিল মমতা ব্যানার্জির ছবি। চোখে জল নিয়ে তিনি বলেছিলেন, ভারী হৃদয় নিয়ে তাকে দল ছাড়তে হচ্ছে। এই দৃশ্য রাজনৈতিকভাবে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে স্পষ্ট হয়ে উঠেছিল যে তিনি শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নিচ্ছেন না, নিজের দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক থেকেও বেরিয়ে আসছেন। পরের দিনই সমস্ত জল্পনার অবসান হয়। বিশেষ করে যেটা জানা যায় যে বিশেষ বিমানে করে তাকে দিল্লি নিয়ে যাওয়া হয়।
সেখানে অমিত শাহের উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দেন। বিজেপি তখন বাংলার বড় শক্তি হিসেবে নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করছে। ডাবল ইঞ্জিন সরকার স্লোগান জোরদার হচ্ছে। রাজীব ব্যানার্জিকে বিজেপি তুলে ধরল তৃণমূলের বিরুদ্ধে বড় মুখ হিসেবে। কিন্তু এখানেই শুরু হয় তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিজেপিতে যোগ দিলেও দলের নিচুতলার কর্মীদের একাংশ তাকে সহজভাবে মেনে নিতে পারেননি। কারণ যারা এতদিন তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছেন তাদের কাছে রাজীব ব্যানার্জি ছিলেন প্রতিপক্ষের নেতার মতো। হঠাৎ করে এই নেতাকেই দলের গুরুত্বপূর্ণ মুখ হিসেবে মেনে নেওয়া এতটা সহজ ছিল না। রাজীব ব্যানার্জিকে ডোমজুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়। তিনি তখন দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছেন, কিন্তু ভোটের ময়দানে বাস্তব পরিস্থিতি অন্য কথা বলছিল। 2021 সালের বিধানসভা নির্বাচন ছিল বাংলার রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন। একদিকে বিজেপির প্রবল প্রচার, অন্যদিকে মমতা ব্যানার্জির তৃণমূলের সাংগঠনিক শক্তি। বহু রাজনৈতিক বিশ্লেষক তখন মনে করেছিলেন যে বিজেপি ক্ষমতার খুব কাছাকাছি পৌঁছে গেছে। রাজীব ব্যানার্জিও সম্ভবত সেই হাওয়ার উপরেই ভরসা করেছিলেন, কিন্তু ফলাফল সব হিসাব বদলে দিল। তৃণমূল কংগ্রেস বিপুল জয় নিয়ে ক্ষমতায় ফিরে আসে। বড় ধাক্কা আসে রাজীব ব্যানার্জির নিজের ফলাফলেও। ডোমজুড়ে তিনি বড় ব্যবধানে হেরে যান তৃণমূল প্রার্থী কল্যাণ ঘোষের কাছে। এই হার শুধু একটি আসন হারানো ছিল না, এটি ছিল তার রাজনৈতিক গুরুত্বে বড় আঘাত। বিজেপির কাছে তিনি আর সেই হেভিওয়েট নেতা রইলেন না যিনি ভোট টানতে পারবেন। অন্যদিকে রাজীব ব্যানার্জি বুঝতে শুরু করলেন যে তিনি হয়তো ভুল রাজনৈতিক হিসাব কষেছিলেন। ভোটের পর তিনি ধীরে ধীরে বিজেপির থেকে দূরত্ব বাড়াতে থাকেন, দলীয় বৈঠকে অনুপস্থিত হতে থাকেন, সামাজিক মাধ্যমে এমন কিছু পোস্ট করতে থাকেন যা বিজেপির অবস্থানের সমালোচনা হিসেবে দেখা যায়। তিনি প্রকাশ্যে বলতে শুরু করেন যে মমতা ব্যানার্জিকে ক্রমাগত আক্রমণ করা ঠিক কৌশল নয়। এই বক্তব্য স্পষ্ট করে দেয় যে তিনি আবার পুরনো রাজনৈতিক শিবিরের দিকে তাকাচ্ছেন। এদিকে তৃণমূল কংগ্রেসও নতুন কৌশল নেয়। তারা বুঝতে পারে বিজেপিকে দুর্বল করতে হলে তাদের দলে যাওয়া নেতাদেরকে ফিরিয়ে আনা জরুরি। প্রথমে কঠোর অবস্থান নিলেও পরে দল ধীরে ধীরে ঘর ওয়াপসি নিয়ে নীতি গ্রহণ করল। অবশেষে 2021 সালের অক্টোবর মাসে রাজীব ব্যানার্জি আনুষ্ঠানিকভাবে তৃণমূলে ফিরে এলেন। ত্রিপুরায় অভিষেক ব্যানার্জির উপস্থিতিতে তিনি আবার ঘাসফুলে যোগ দিলেন। সেই সময় তিনি স্বীকার করেন যে দলটা ছাড়া তার ভুল ছিল। আবেগ এবং ভুল তথ্যের ভিত্তিতে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন বলেও জানান। তবে দলে ফিরে এলে যে পুরনো মর্যাদা ফিরে পাওয়া যায় তা কিন্তু নয়। রাজীব ব্যানার্জিকে দীর্ঘ সময় রাজনৈতিক প্রায়শ্চিত্ত করতে হয়েছে। তাকে সঙ্গে সঙ্গে মন্ত্রী করা হয়নি, বরং তাকে ত্রিপুরায় সাংগঠনিক কাজে পাঠানো হয়। এটি ছিল এক ধরনের রাজনৈতিক বার্তা। তৃণমূল নেতৃত্ব বুঝিয়ে দিতে চেয়েছিল যে দল ছেড়ে যাওয়ার মূল্য দিতে হয়, কিন্তু রাজনীতিতে সম্পর্ক কখনো পুরোপুরি শেষ হয়ে যায় না। সময়ের সঙ্গে রাজীব ব্যানার্জির আবার দলে আস্থা ফিরে পেতে শুরু করে। 2024 সালের পর থেকে তাকে আবার বাংলার রাজনীতিতে সক্রিয়ভাবে দেখা যেতে থাকে। দল বুঝতে পারে যে তার সাংগঠনিক অভিজ্ঞতা এখনো কাজে লাগাতে পারে। সবচেয়ে বড় চমক আসে যখন তাকে 2026 সালের বিধানসভা নির্বাচনের জন্য ডেবরা কেন্দ্রের প্রার্থী করা হয়। এই সিদ্ধান্ত স্পষ্ট বার্তা দেয় যে তৃণমূল নেতৃত্বের শেষ পর্যন্ত তাকে আবার ক্ষমা করেছে এবং আবার গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে প্রস্তুত। রাজীব ব্যানার্জির এই রাজনৈতিক যাত্রা বাংলার রাজনীতির এক বড় বাস্তবতাকে সামনে আনে। আজকের রাজনীতিতে আদর্শের জায়গা ক্রমশ ছোট হচ্ছে। দলবদল এখন অনেক সময় ব্যক্তিগত ভবিষ্যৎ এবং ক্ষমতার অঙ্কের ওপরে নির্ভর করছে। তার ঘটনা আরও একটি বিষয় দেখিয়েছে, ভোটাররা সবসময় দলবদলকে সহজভাবে নেয় না। বিশেষ করে নির্বাচনের ঠিক আগে দল পরিবর্তন করলে অনেক ভোটার সেটিকে সুবিধাবাদ হিসেবে দেখেন। ডোমজুর তার পরাজয় সেই বার্তাই দিয়েছিল। একই সঙ্গে এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক শক্তিও স্পষ্ট হয়েছে, কারণ শেষ পর্যন্ত বহু নেতা বুঝতে পেরেছেন যে বাংলার রাজনীতিতে এখনো তৃণমূলই প্রধান শক্তি। রাজীব ব্যানার্জি বর্তমানে এমন এক অবস্থানে দাঁড়িয়ে যেখানে তাকে আবার নিজের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে হবে। তিনি কি সত্যিই ভোটারদের আস্থা ফিরে পেয়েছেন, নাকি তার দলবদলের ইতিহাস
ভবিষ্যতেও তাকে তাড়া করবে? এই প্রশ্নের উত্তর অবশ্য মিলবে নির্বাচনের ফলাফলে। তবে একটা বিষয় নিশ্চিত যে রাজীব ব্যানার্জির রাজনৈতিক জীবন আগামী বহু বছর বাংলার রাজনীতিকে দলবদল ক্ষমতার লড়াই এবং রাজনৈতিক প্রত্যাবর্তনের ওপরে একটা বড় উদাহরণ হিসেবে আলোচিত থাকবে। তার কাহিনী দেখায় রাজনীতিতে কোনো সম্পর্ক স্থায়ী নয়, কোনো শত্রুতা চিরস্থায়ী নয়। এখানে সময়, ক্ষমতা আর পরিস্থিতি শেষ কথা বলে। এক সময়ের বিশ্বস্ত মন্ত্রী, পরে বিশ্বাসঘাতক তকমা পাওয়া নেতা, তারপর আবার দলে ফিরে আসা সৈনিক, রাজীব ব্যানার্জির রাজনৈতিক সফর যেন বাংলার সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয় প্রতিচ্ছবি। আপনার কি মতামত অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে। ভোটের প্রত্যেকটা মুহূর্তের আপডেটের জন্য আপনার নজর থাকুক আজ তাক বাংলায়।